কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শুরু করা যাক। আমরা নিজেদের যুক্তিবাদী প্রাণী হিসেবে ভাবতে ভালোবাসি, তাই না? মনে করি আমাদের সব সিদ্ধান্ত, সব চিন্তা একদম নিখুঁত যুক্তির ওপর দাঁড়িয়ে। ভাবি তো বটে। কিন্তু আসলেই কি তাই? আজ আমরা এমন একজনের কাজের গভীরে ডুব দেব, যিনি এই ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছেন। তিনি হলেন নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেম্যান। কানেম্যান, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কাজ তার বিখ্যাত বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো থেকে আমরা কিছু চমকপ্রদ বিষয় জানব। দেখব আমাদের মন আসলে কিভাবে কাজ করে, কোথায় কোথায় সে হোঁচট খায়, আর কেনই বা এমনটা হয়। ঠিক, এটা অনেকটা আমাদের নিজেদের মনের ভেতরের অপারেটিং সিস্টেমটা বোঝার চেষ্টা আর কি। অপারেটিং সিস্টেম, ইন্টারেস্টিং। একদম ঠিক। আর এই অপারেটিং সিস্টেমের মূলে রয়েছে দুটো ভিন্ন চরিত্রের চিন্তা প্রক্রিয়া। কানেম্যান এদের নাম দিয়েছেন সিস্টেম 1 আর সিস্টেম 2। সিস্টেম 1 আর সিস্টেম 2। হ্যাঁ, একটা হলো ভীষণ দ্রুত, প্রায় স্বয়ংক্রিয়, মানে আবেগ দিয়ে চালিত, এটাই সিস্টেম 1। অন্যটা অনেক ধীরগতির, যুক্তি নির্ভর আর বেশ শ্রমসাধ্য, সেটা হলো সিস্টেম 2। আচ্ছা। আমাদের প্রতিদিনের চিন্তা, সিদ্ধান্ত সবকিছুর পেছনেই এই দুই সিস্টেমের বোঝাপড়া, আর কখনো কখনো তাদের দ্বন্দ্বই মূল ভূমিকা পালন করে। আচ্ছা, সিস্টেম 1 আর সিস্টেম 2 শুনতে বেশ সহজ লাগছে। একটু খুলে বলা যাক তাহলে, সিস্টেম 1টা কেমন? সিস্টেম 1 হলো আমাদের মনের অটো পাইলট মোড। এটা সবসময় চালু থাকে, নিজে নিজেই কাজ করে যায়। নিজে নিজেই? হ্যাঁ, যেমন ধরুন, আমি যদি বলি 2 যোগ 2 কত, বা আপনার দিকে যদি একটা বল ছুঁড়ে মারা হয়, আপনি সরে যাবেন। এই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা উত্তর, এগুলো সিস্টেম 1-এর কাজ। ও আচ্ছা, খুব ফাস্ট তাহলে। অবিশ্বাস্য রকম দ্রুত আর কার্যকর, বেশিরভাগ সময় আমাদের বাঁচিয়ে দেয়। কিন্তু এর তাড়াহুড়োর কারণে প্রায়শই সে ভুল করে বসে। সে প্যাটার্ন চিনতে ওস্তাদ, কিন্তু অনেক সময় ভুল প্যাটার্নও চিনে ফেলে, বুঝলেন? তার মানে এই সিস্টেম 1 অনেকটা আমাদের সহজাত প্রবৃত্তি বা ইনটিউশনের মতো। অনেকটা সেরকমই বলা যায়। তবে সিস্টেম 2 হলো একেবারে বিপরীত। সে ধীর, স্থির আর মনোযোগ দাবি করে। মনোযোগ মানে কষ্ট করতে হয়? হ্যাঁ, যেমন ধরুন, আপনাকে যদি 17 গুণ 24 করতে বলা হয়, বা একটা জটিল ট্যাক্স ফর্ম পূরণ করতে হয়, তখন সিস্টেম 2কে কাজে নামতে হবে। সে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে, সম্ভাবনা যাচাই করে। আচ্ছা। কিন্তু সমস্যা হলো, সিস্টেম 2 বেশ অলস। সে সহজে ক্লান্ত হয়ে পড়ে আর যতটা সম্ভব কম কাজ করতে চায়। বলেন কি, আমাদের যুক্তিবাদী সত্তাটা অলস? হ্যাঁ, অনেকটাই। ফলে বেশিরভাগ সময় সিস্টেম 1 যা প্রস্তাব করে, সিস্টেম 2 সেটাকে বিশেষ ঘাটাঘাটি না করে অনুমোদন দিয়ে দেয়। এটা তো দারুণ ব্যাপার। মানে আমাদের যুক্তিবাদী সত্তাটা বা সিস্টেম 2 আসলে বেশ খানিকটা কুলে। এখানে কি কোনো মজার উদাহরণ আছে যা এই দুটো সিস্টেমের পার্থক্য বা মিথস্ক্রিয়া বুঝতে সাহায্য করে? অবশ্যই। মুলার লায়ার ইলিউশনটার কথা ভাবুন। মুলার লায়ার ইলিউশন কোনটা? ওই যে দুটো সমান দৈর্ঘ্যের রেখা, কিন্তু রেখার প্রান্তের তীরচিহ্নগুলো এমনভাবে দেওয়া যে একটাকে অন্যটার চেয়ে লম্বা মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি মাপার পর সিস্টেম 2 দিয়ে নিশ্চিতভাবে জানেন যে রেখা দুটি সমান, কিন্তু তারপরেও যখন তাকান, আপনার চোখ সিস্টেম 1 সেটাকে ভিন্নভাবেই দেখতে থাকে। সিস্টেম 1-এর প্রভাব এতটাই শক্তিশালী। আসলেই তো, জেনেও ভুল দেখি। ঠিক। অথবা অদৃশ্য গরিলার সেই বিখ্যাত পরীক্ষাটার কথা ভাবুন, যেখানে দর্শকদের বলা হয়েছিল বাস্কেটবল পাশের দিকে মনোযোগ দিতে। হ্যাঁ, ওটা দেখেছি। খেলার মাঝখানে একজন গরিলা স্যুটে হেঁটে গেলেও অর্ধেকের বেশি দর্শক তা খেয়ালই করেনি, কারণ তাদের সিস্টেম 2 অন্য কাজে ব্যস্ত ছিল, আর সিস্টেম 1 অপ্রত্যাশিত কিছু শনাক্ত করতে পারেনি। অবিশ্বাস্য। তার মানে সিস্টেম 2 মনোযোগ না দিলে সিস্টেম 1 চোখের সামনের জিনিসও ভুলিয়ে দিতে পারে। ঠিক ধরেছেন। এই উদাহরণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সিস্টেম 1 কিভাবে স্বয়ংক্রিয়ভাবে আমাদের উপলব্ধি নিয়ন্ত্রণ করে, আর সিস্টেম 2 কে কতটা সচেতন প্রচেষ্টা চালাতে হয় তাকে নিয়ন্ত্রণ বা সংশোধন করার জন্য। কিন্তু যেহেতু সিস্টেম 2-এর মনোযোগ আর শক্তি সীমিত, সে প্রায়শই সিস্টেম 1-এর দেওয়া সহজ উত্তরের উপরই নির্ভর করে। আর এখানেই জন্ম নেয় নানা রকম মানসিক পক্ষপাত বা বায়াসের। হ্যাঁ, এই বায়াসের কথা তো প্রায়ই শোনা যায়। এর মানে কি যে আমাদের মন সবসময় সহজ রাস্তা খোঁজে, আর সেই সহজ রাস্তাগুলোই আমাদের বিপদে ফেলে? ঠিক তাই। এই সহজ রাস্তাগুলোকে এই কানেম্যান বলছেন হিউরিস্টিক্স বা মানসিক শর্টকাট।
মানসিক শর্টকাট। হ্যাঁ, এগুলো আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা অনেক পরিস্থিতিতে দরকারি। কিন্তু এই শর্টকাটগুলোই অনেক সময় আমাদের ভুল পথে চালিত করে, কারণ তারা যুক্তির চেয়ে অনুমানের উপর বেশি নির্ভর করে। কয়েকটা উদাহরণ দিলে কেমন হয়? সবচেয়ে পরিচিত হিউরিস্টিক্স কোনগুলো? আচ্ছা, প্রথমেই বলা যাক অ্যাভেলেবিলিটি হিউরিস্টিকের কথা। অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, মানে সহজলভ্যতা। একদম। এর মূল ধারণা হল কোনো ঘটনা বা তথ্য আমাদের মনে যত সহজে বা স্পষ্টভাবে ভেসে ওঠে, আমরা তার সম্ভাবনা বা গুরুত্ব তত বেশি মনে করি। এটা তথ্যের বাস্তব প্রাপ্যতার চেয়ে আমাদের স্মৃতিতে তার সহজলভ্যতার উপর নির্ভরশীল। ও, যেমন ধরুন মিডিয়াতে যদি প্লেন দুর্ঘটনার খবর খুব ফলাও করে প্রচার করা হয়, তাহলে কি আমরা প্লেন ভ্রমণকে গাড়িতে চড়ার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভাবতে শুরু করি? ঠিক তাই, যদিও পরিসংখ্যান হয়তো উল্টো কথাই বলছে। হ্যাঁ, কারণ দুর্ঘটনার ভয়াবহ ছবিগুলো আমাদের মনে খুব সহজে গেঁথে যায়। একদম ঠিক, এটাই অ্যাভেলেবিলিটি হিউরিস্টিকের প্রভাব। আরেকটা মজার উদাহরণ আছে। বলুন তো। যদি প্রশ্ন করা হয় ইংরেজি ভাষায় কে অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দ বেশি, নাকি তৃতীয় স্থানে কে আছে এমন শব্দ বেশি, মনে হয় কে দিয়ে শুরু হওয়া শব্দই বেশি হবে। ওগুলো মনে করা সহজ। ঠিক, বেশিরভাগ মানুষ কিন্তু প্রথমটাই বলবে, কারণ কে দিয়ে শুরু হওয়া শব্দ মনে করা অনেক সহজ। অথচ বাস্তবে তৃতীয় স্থানে কে থাকা শব্দের সংখ্যা প্রায় 3 গুণ বেশি। বলেন কে? 3 গুণ? হ্যাঁ, কিন্তু সেগুলো খুঁজে বের করতে সিস্টেম 2 এর খাটুনি লাগে, তাই সিস্টেম 1 সহজলভ্য উত্তরের দিকেই ঝোঁকে। তার মানে যা সহজে মনে আসে তা সবসময় বাস্তবতার প্রতিফলন নয়। এটা আমাদের বিচারকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। আচ্ছা, এরপর আসে রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক। রিপ্রেজেন্টেটিভনেস মানে কতটা প্রতিনিধিত্বমূলক? হ্যাঁ, এখানে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাকে বিচার করি সেটা আমাদের মনের মধ্যে থাকা কোনো পরিচিত ছাঁচ বা স্টিরিওটাইপের সাথে কতটা মেলে। তার ভিত্তিতে আমরা প্রায়শই পরিসংখ্যান বা ঘটনার মূল সম্ভাবনাকে, মানে বেস রেটকে উপেক্ষা করে যাই। স্টিভের সেই বিখ্যাত উদাহরণটার কথা মনে পড়ছে। একজন মানুষ যে লাজুক, খুব গোছানো, অন্যদের সাহায্য করতে ভালোবাসে, কিন্তু মানুষের সঙ্গের চেয়ে বই পড়তে বেশি পছন্দ করে। হ্যাঁ, প্রশ্ন হলো তার পেশা লাইব্রেরিয়ান হওয়ার সম্ভাবনা বেশি নাকি কৃষক? বেশিরভাগ মানুষ সাথে সাথে বলবে লাইব্রেরিয়ান, কারণ বর্ণনাটা একদম লাইব্রেরিয়ানের স্টেরিওটাইপের সাথে মিলে যায়। ঠিক, কিন্তু তারা এটা ভুলে যায় যে সমাজে কৃষকের সংখ্যা লাইব্রেরিয়ানের চেয়ে বহুগুণে বেশি। ওহ, তাই তো। অর্থাৎ বেস রেট অনুযায়ী কৃষক হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, কিন্তু সিস্টেম 1 স্টেরিওটাইপের সাথে মিল পেয়েই সিদ্ধান্তে পৌঁছে যায়। সিস্টেম 2 আর পরিসংখ্যান নিয়ে মাথা ঘামায় না। মানে স্টেরিওটাইপের কাছে যুক্তি হেরে যায় অনেক সময় একই ঘটনা ঘটে লিন্ডার ক্ষেত্রেও, যে কিনা একা, স্পষ্টভাষী, দর্শন নিয়ে পড়াশোনা করেছে এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি খুবই আগ্রহী। প্রশ্ন করা হয় সে কি একজন ব্যাংক টেলার হওয়ার সম্ভাবনা বেশি নাকি একজন নারীবাদী ব্যাংক টেলার হওয়ার। যুক্তির খাতিরে তো শুধু ব্যাংক টেলার হওয়ার সম্ভাবনাই বেশি হওয়া উচিত, কারণ দুটো শর্ত পূরণ করার চেয়ে একটা শর্ত পূরণ করার সম্ভাবনা সবসময় বেশি থাকে। একদম, ব্যাংক টেলার এবং নারীবাদী দুটোই হতে হলে তো শুধু ব্যাংক টেলার হওয়ার চেয়ে কঠিন। কিন্তু বর্ণনাটা শুনে মনে হয় সে নারীবাদী হতেই পারে। একদম, আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় অপশনটাই বেছে নেয়। একে বলা হয় কনজাংশন ফ্যালেসি, যা রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিকেরই একটা ফল। তার মানে আমরা যুক্তির চেয়ে বর্ণনার মিলকে বেশি গুরুত্ব দিই। ঠিক। তৃতীয় একটি গুরুত্বপূর্ণ প্রভাব হল অ্যাঙ্কারিং এফেক্ট। অ্যাঙ্কারিং? নোংরের মতো কিছু? হ্যাঁ, অনেকটা তাই। কোনো কিছুর মান বা পরিমাণ অনুমান করার সময় যদি আমাদের সামনে প্রথমে একটি সংখ্যা বা তথ্য, মানে অ্যাঙ্কার বা নোঙর উপস্থাপন করা হয়, তাহলে আমাদের পরবর্তী অনুমান সেই প্রথম সংখ্যাটির কাছাকাছি ঘোরাফেরা করে। এমনকি যদি সংখ্যাটা অপ্রাসঙ্গিকও হয়? হ্যাঁ, এমনকি যদি সংখ্যাটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিকও হয়। যেমন দর কষাকষির সময় বিক্রেতা যদি প্রথমে একটা খুব উঁচু দাম হাঁকেন, সেটা ক্রেতার মনে একটা অ্যাঙ্কার তৈরি করে ফেলে। আর শেষ পর্যন্ত দামটা হয়তো বিক্রেতার কাঙ্ক্ষিত দামের চেয়েও বেশিই হয়। প্রথম সংখ্যাটা আমাদের চিন্তাকে যেন নোঙরের মতো আটকে ফেলে। আমরা কি সেই ভুল থেকে শিখি নাকি নিজেদের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখতেই থাকি? এখানেই আসে আর একটা জটিল বিষয়, আমাদের অতি বিশ্বাস। আমরা প্রায়শই নিজেদের জ্ঞান, বোধশক্তি আর দক্ষতার উপর প্রয়োজনের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হই। অতি আত্মবিশ্বাস? হ্যাঁ, কামেম্যান একে বলছেন ইলিউশন অফ আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার বিভ্রম।
বিশেষ করে অতীতের ঘটনাগুলো যখন ঘটে যায় তখন পিছন ফিরে তাকালে সেগুলোকে খুব যৌক্তিক, সরলরৈখিক আর প্রায় অবশ্যম্ভাবী বলে মনে হয়। হ্যাঁ, এটা তো খুব সত্যি। যেমন ধরুন গুগলের অবিশ্বাস্য সাফল্য। এখন মনে হয় এ তো হওয়ারই ছিল। তাদের আইডিয়া, তাদের কৌশল সবই তো নিখুঁত ছিল। কিন্তু শুরুর দিকে কি ব্যাপারটা এত স্পষ্ট ছিল? সম্ভবত না। একেই হিন্ডসাইট বায়াস বা অতীতদর্শিতার পক্ষপাত বলে। ঠিক তাই। আমি তো আগেই জানতাম এই অনুভূতিটা খুব শক্তিশালী। এই বোঝার বিভ্রম আবার আমাদের ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা সম্পর্কেও অতিবিশ্বাসী করে তোলে। আমরা মনে করি যেহেতু অতীতটা আমাদের কাছে স্পষ্ট, ভবিষ্যৎটাও আমরা ঠিকঠাক অনুমান করতে পারব। এর সাথে জড়িত আরেকটা বিভ্রম হল ইলিউশন অফ ভ্যালিডিটি। সেটা আবার কি? ধরুন, অনেক তথ্য বিশ্লেষণ করে অনেক ভেবেচিন্তে আপনি একটি সিদ্ধান্ত নিলেন, যেমন কোনো শেয়ার কিনলেন। পরে দেখা গেল শেয়ারটির দাম পড়ে গেল। তখন তো মন খারাপ হবে। অবশ্যই, কিন্তু আপনি তখনও হয়তো বিশ্বাস করবেন যে আপনার বিশ্লেষণ প্রক্রিয়া ঠিকই ছিল, ফলাফলটা খারাপ হয়েছে অন্য কোনো অপ্রত্যাশিত কারণে বা স্রেফ ভাগ্যের ফেরে। অর্থাৎ নিজের বিচার প্রক্রিয়ার বৈধতার ওপর একটা মায়া জন্মে যায়। ও, নিজের প্রসেসকে সঠিক ভাবা, ফলাফল যাই হোক না কেন। অনেকটা তাই। শেয়ার বাজারের তথাকথিত বিশেষজ্ঞরা প্রায়ই এই বিভ্রমে ভোগেন। তারা মনে করেন তারা বাজারকে টেক্কা দিতে পারবেন, যদিও দীর্ঘমেয়াদী পরিসংখ্যান বলে যে সেটা প্রায় অসম্ভব। একে ইলুশন অফ স্কিল বা দক্ষতার বিভ্রম বলা যায়। আমরা প্রায়শই ফলাফলে ভাগ্যের ভূমিকাকে ছোট করে দেখি। তাহলে এর মানে কি দাঁড়ালো? বিশেষজ্ঞদের মতামতের কি কোনোই দাম নেই? তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা ইনটুইশনের ওপর কখন ভরসা করা যেতে পারে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কানিম্যান বলছেন, বিশেষজ্ঞের ইনটুইশন নির্ভরযোগ্য হতে পারে, তবে তার জন্য দুটো শর্ত পূরণ হওয়া জরুরি। কি সেই শর্ত? প্রথমত, যে পরিবেশে তিনি কাজ করছেন সেটা কি যথেষ্ট নিয়মিত, অনুমানযোগ্য এবং সেখানে কি কারণ ও ফলাফলের মধ্যে স্পষ্ট সম্পর্ক আছে? দ্বিতীয়ত, সেই পরিবেশে কি তার দীর্ঘ সময় ধরে অনুশীলন করার এবং নিজের ভুল থেকে দ্রুত ফিডব্যাক পাওয়ার সুযোগ আছে? যেমন কাদের ক্ষেত্রে এটা খাটে? যেমন ধরুন একজন অভিজ্ঞ দাবারু বা একজন অগ্নি নির্বাপক কর্মী। দাবার বোর্ড একটা অত্যন্ত নিয়মিত পরিবেশ। প্রতিটি চালের ফলাফল স্পষ্ট। অগ্নি নির্বাপক কর্মীরাও বারবার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন এবং দ্রুত বুঝতে পারেন কোন কৌশলটা কাজে দিচ্ছে বা দিচ্ছে না। আচ্ছা। এইসব ক্ষেত্রে তাদের সজ্ঞা বা ইনটুইশন অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয় এবং তা বেশ নির্ভরযোগ্য হতে পারে। কিন্তু অন্যদিকে ভাবুন দীর্ঘমেয়াদী রাজনৈতিক পূর্বাভাস বা শেয়ার বাজারের উত্থান পতন অনুমানের কথা। ওগুলো তো খুবই অনিশ্চিত। একদম। এই পরিবেশগুলো অত্যন্ত জটিল, অনিয়মিত এবং এখানে কারণ ও ফলাফলের সম্পর্ক খুবই অস্পষ্ট। এই ধরনের ক্ষেত্রে তথাকথিত বিশেষজ্ঞদের ইনটুইশনের ওপর ভরসা করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তার মানে যেসব ক্ষেত্রে ভাগ্য বা অসংখ্য অজানা ফ্যাক্টর বড় ভূমিকা পালন করে, সেখানে বিশেষজ্ঞের ইনটিউশনের চেয়ে সাধারণ কোনো ফর্মুলা বা অ্যালগোরিদম ভালো কাজ করতে পারে। অনেক ক্ষেত্রেই তাই দেখা গেছে। যেমন নবজাতকের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য ব্যবহৃত অ্যাপগার স্কোর। অ্যাপগার স্কোর, হ্যাঁ, যা কয়েকটি নির্দিষ্ট লক্ষণের ওপর ভিত্তি করে তৈরি, বহু বছর ধরে খুব নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। কিংবা ওয়াইনের গুণমান ও ভবিষ্যৎ দাম প্রেডিক্ট করার জন্য তৈরি করা পরিসংখ্যানিক মডেল অনেক সময় নামকরা ওয়াইন বিশেষজ্ঞদের বিচারের চেয়েও ভালো ভবিষ্যৎবাণী করেছে। তার মানে ডেটা বা ফর্মুলা অনেক সময় মানুষের জাজমেন্টের চেয়ে বেটার। কিছু কিছু ক্ষেত্রে তো বটেই। এটা আমাদের শেখায় যে আত্মবিশ্বাসের সাথে দক্ষতার সম্পর্কটা সবসময় সরল নয়। বাহ, চিন্তার এই প্যাচগুলো তো আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে অন্যভাবে দেখতে বাধ্য করছে। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাবটা আমরা কিভাবে করি? আগে তো ভাবা হতো মানুষ খুব যুক্তিসঙ্গতভাবে সর্বাধিক লাভ বা ইউটিলিটি চায়। হ্যাঁ, সেটাই ছিল ক্লাসিক্যাল ইকোনমিক থিওরির ধারণা, যেমন বার্নলিজ ইউটিলিটি থিওরি। তারা মনে করতেন মানুষ তার চূড়ান্ত সম্পদের অবস্থান উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্যানেম্যান এবং তার দীর্ঘদিনের সহকর্মী অ্যামোস টোভার্সকি দেখালেন যে বিষয়টা মোটেও তেমন নয়। তাহলে কেমন? মানুষ লাভ বা ক্ষতির বিচার করে তার বর্তমান অবস্থা বা একটা রেফারেন্স পয়েন্ট বা তুলনার বিন্দুর সাপেক্ষে। আর এখানেই একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটে। কি রকম? তারা আবিষ্কার করলেন যে ক্ষতির ভর বা বেদনা সমপরিমাণ লাভের আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
মানে লসের কষ্টটা বেশি। অনেক বেশি। ধরুন রাস্তায় 100 টাকা কুড়িয়ে পেলে আপনার যতটা আনন্দ হবে, পকেট থেকে 100 টাকা হারিয়ে গেলে আপনার কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ। একে তারা নাম দিয়েছেন লস অ্যাভারশন বা ক্ষতি বিমুখতা। ও তাই তো, আমরা ক্ষতি এড়াতে বেশি চাই। আমরা লাভ পাওয়ার জন্য যতটা ঝুঁকি নিতে রাজি, তার চেয়ে অনেক বেশি চেষ্টা করি ক্ষতি এড়ানোর জন্য। এটা তো আমাদের অনেক আচরণের ব্যাখ্যা দেয়। যেমন কেন আমরা লোকসানে থাকা শেয়ার বিক্রি করতে চাই না, এই আশায় যে দাম আবার উঠবে। ঠিক তাই, ওটা লস স্বীকার করতে না চাওয়ার প্রবণতা। এটাই প্রসপেক্ট থিওরির অন্যতম মূল কথা, যার জন্য কানেমান অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। প্রসপেক্ট থিওরি। এই তত্ত্ব আরও কিছু মজার বিষয় তুলে ধরে। যেমন যখন লাভের প্রশ্ন আসে, তখন মানুষ সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চায়। নিশ্চিত 100 টাকা পাওয়াকে সে 50% সম্ভাবনায় 200 টাকা পাওয়ার চেয়ে বেশি পছন্দ করবে, মানে রিস্ক অ্যাভার্স। নিশ্চিত লাভটাই ভালো। হ্যাঁ, কিন্তু যখন ক্ষতির প্রশ্ন আসে, তখন মানুষ ঝুঁকি নিতে বেশি আগ্রহী হয়। নিশ্চিত 100 টাকা জরিমানা দেওয়ার চেয়ে সে 50% সম্ভাবনায় 200 টাকা জরিমানা দেওয়া বা কিছুই না দেওয়ার ঝুঁকি নিতে চাইবে, মানে রিস্ক সিকিং। তার মানে লোকসানের মুখে পড়লে আমরা আরও বেপরোয়া হয়ে উঠি, হওয়ার সম্ভাবনা বাড়ে। হ্যাঁ, প্রসপেক্ট থিওরির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এন্ডাউমেন্ট এফেক্ট। এন্ডাউমেন্ট এফেক্ট এটা কি? এর মানে হল কোনো জিনিসের মালিক হওয়ার পর সেটার মূল্য আমাদের কাছে বেড়ে যায়, শুধু এই কারণেই যে ওটা আমার। শুধু নিজের জিনিস বলে দাম বেড়ে যায়। হ্যাঁ, বিখ্যাত কফি মগের পরীক্ষাটা এর দারুণ উদাহরণ। একদল অংশগ্রহণকারীকে একটা কফি মগ দেওয়া হলো, আরেক দলকে দেওয়া হলো না। যাদের মগ দেওয়া হয়েছিল তারা যে দামে মগটা বিক্রি করতে চাইল, সেটা কি বেশি ছিল? হ্যাঁ, সেটা যাদের মগ ছিল না তারা যে দামে কিনতে চাইল তার প্রায় দ্বিগুণ। মালিকানা বোধই যেন জিনিসটার মূল্য বাড়িয়ে দিল। তার মানে একই জিনিস বা পরিস্থিতিকে যদি শুধু ভিন্নভাবে উপস্থাপন করা হয়, তাহলেও কি আমাদের পছন্দ বা সিদ্ধান্ত বদলে যেতে পারে? একদম। আর এটাই সম্ভবত কানেমানের কাজের সবচেয়ে প্রভাবশালী দিকগুলোর একটি, ফ্রেমিং এফেক্ট। ফ্রেমিং মানে কোন ফ্রেমে দেখছি, ঠিক। একই তথ্যকে কিভাবে সাজিয়ে বলা হচ্ছে বা কোন দিকটাকে হাইলাইট করা হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের প্রতিক্রিয়া আমূল পাল্টে যেতে পারে। বিখ্যাত এশিয়ান ডিজিজ প্রবলেমের কথাই ধরুন। সেটা কেমন ছিল? অংশগ্রহণকারীদের বলা হলো একটা বিরল এশিয়ান রোগের প্রাদুর্ভাব ঘটেছে যা 600 মানুষের জীবন কেড়ে নিতে পারে। দুটো বিকল্প প্রোগ্রাম প্রস্তাব করা হলো। প্রথম ফ্রেমে বলা হলো প্রোগ্রাম কতে নিশ্চিতভাবে 200 জন বাঁচবে, প্রোগ্রাম খতে 23% সম্ভাবনা যে 600 জনই বাঁচবে, 74% সম্ভাবনা যে কেউই বাঁচবে না। এখানে কোনটা বাঁচবে লোকে? এই ফ্রেমে বেশিরভাগ মানুষ প্রোগ্রাম ক বেছে নিল, অর্থাৎ নিশ্চিত লাভ পছন্দ করল, রিস্ক অ্যাভার্স। আচ্ছা, এবার দ্বিতীয় ফ্রেমে একই পরিস্থিতি, কিন্তু অন্যভাবে বলা হলো প্রোগ্রাম গতে নিশ্চিতভাবে 400 জন মারা যাবে, প্রোগ্রাম ঘতে 13 সম্ভাবনা যে কেউই মরবে না, 23 সম্ভাবনা যে 600 জনই মারা যাবে। এখানে এই ফ্রেমে বেশিরভাগ মানুষ প্রোগ্রাম ঘ বেছে নিল, অর্থাৎ নিশ্চিত ক্ষতির চেয়ে ঝুঁকি নিতে রাজি হল, রিস্ক সিকিং। কিন্তু প্রোগ্রাম ক আর গ তো একই কথা, 200 জন বাঁচা মানেই তো 400 জন মরা। ঠিক, আর প্রোগ্রাম খ আর ঘ এর ফলাফলও একই, শুধু বলার ধরনটা লাভ মানে সেভড লাইভস থেকে ক্ষতি মানে ডেথসে ফোকাস করায় মানুষের পছন্দ উল্টে গেল। অবিশ্বাস্য। তার মানে আমরা তথ্যের চেয়ে তথ্যের উপস্থাপনার দ্বারা বেশি প্রভাবিত হই। বহুলাংশেই তাই। গাড়ির মাইলেজ মাইলস পার গ্যালনের বদলে গ্যালেন্স পার মাইলে প্রকাশ করলে জ্বালানি সাশ্রয়ের ধারণা এবং গাড়ির পছন্দ অনেক পাল্টে যায়। ও, অর্গান ডোনেশনের ক্ষেত্রে দেখুন, যে দেশগুলোতে নিয়ম হলো অপ্ট ইন, মানে আপনি যদি অঙ্গদান করতে চান তবে টিক দিন, সেখানে ডোনার কম। হ্যাঁ, সেখানে ডোনারের হার অনেক কম। কিন্তু যে দেশগুলোতে নিয়ম অপ্ট আউট, মানে আপনি যদি অঙ্গদান করতে না চান তবে টিক দিন, সেখানে ডোনারের হার প্রায় 90% বা তারও বেশি। বাহ, শুধু ডিফল্টটা পাল্টে দেওয়ায় এত তফাৎ? হ্যাঁ, কারণ ডিফল্ট অপশনটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর মানুষ সাধারণত ডিফল্ট অপশন বদলাতে চায় না। এটাও এক ধরনের লস অ্যাভারশন বা স্টেটাস কো বায়াস। আমাদের পছন্দ বাস্তবতার চেয়ে বর্ণনার ওপর অনেক বেশি নির্ভরশীল। এই আলোচনা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে যা ভাবতাম তার অনেক কিছুই ঠিক নয়। আরও কি কোনো চমক বাকি আছে? সম্ভবত সবচেয়ে বড় চমকটা এখনও বাকি,
ক্যানেম্যান বলছেন আমাদের ভেতরে যেন দুটো ভিন্ন সত্তা বাস করে। দুটো সত্তা? হ্যাঁ, যারা জীবনকে ভিন্নভাবে অনুভব করে এবং মনে রাখে। একটি হলো এক্সপিরিয়েন্সিং সেলফ বা অভিজ্ঞতাকারী সত্তা। অভিজ্ঞতাকারী সত্তা। এই সত্তা প্রতি মুহূর্তে বেঁচে থাকে, বর্তমানে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা অনুভব করে। সে হলো সেই আমি যে এখন কথা বলছে বা শুনছে। আচ্ছা, মানে বর্তমান মুহূর্তের আমি, আর অন্য সত্তাটি? অন্যটি হল রিমেম্বারিং সেলফ বা স্মরণকারী সত্তা। এই সত্তা হলো আমাদের জীবনের গল্পকার। গল্পকার? হ্যাঁ, সে অতীতের অভিজ্ঞতাগুলো থেকে স্মৃতি তৈরি করে, সেগুলোকে মূল্যায়ন করে এবং ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেয়। সে হলো সেই আমি যে ছুটির দিনের কথা মনে করে বা কোনো পরীক্ষার অভিজ্ঞতার সারসংক্ষেপ করে। দুটো সত্তা? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। তাহলে আমাদের সিদ্ধান্ত কে নেয়? অভিজ্ঞতাকারী সত্তা নাকি স্মরণকারী সত্তা? আশ্চর্যের বিষয় হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রায় একছত্র অধিপতি হল স্মরণকারী সত্তা। স্মরণকারী সত্তা? কেন? কারণ আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিই স্মৃতির উপর ভিত্তি করে, আর এই স্মরণকারী সত্তা যখন কোনো অভিজ্ঞতার মূল্যায়ন করে তখন সে পুরো অভিজ্ঞতাটাকে সমান গুরুত্ব দেয় না। সে মূলত দুটো জিনিসের উপর ভিত্তি করে তার রায় দেয়। অভিজ্ঞতার সবচেয়ে তীব্র মুহূর্ত, ভালো বা খারাপ যাই হোক, যাকে বলে পিক। পিক মানে চূড়া? হ্যাঁ, এবং অভিজ্ঞতার একেবারে শেষের মুহূর্ত। পুরো অভিজ্ঞতাটা কতক্ষণ ধরে চলেছিল সেটা তার কাছে প্রায় গুরুত্বহীন। সময়টা ম্যাটার করে না? খুব কম। একে বলা হয় পিক অ্যান্ড রুল এবং ডিউরেশন নেগলেক্ট। তার মানে একটা লম্বা সময় ধরে চলা মোটামুটি সুখের অভিজ্ঞতার চেয়ে একটা ছোট কিন্তু খুব তীব্র আনন্দের অভিজ্ঞতা আমাদের স্মৃতিতে বেশি ভালো জায়গা করে নেবে। একদম। কিংবা একটা খুব কষ্টকর অভিজ্ঞতার সময়কাল যদি দীর্ঘও হয় কিন্তু শেষটা যদি একটু ভালো হয়, তাহলে পুরো অভিজ্ঞতাটাকেই স্মরণকারী সত্তা অতটা খারাপ বলবে না। এটাই কি কোলোনোস্কোপি পরীক্ষায় দেখা গিয়েছিল? একদম। ক্যানেম্যানের বিখ্যাত কোলোনোস্কোপি পরীক্ষার কথাই ধরুন। একদল রোগীর ক্ষেত্রে পরীক্ষাটি স্বাভাবিক সময়ের মধ্যেই শেষ করা হয়েছিল, যা কিছুটা বেদনাদায়ক। আর এক দলের ক্ষেত্রে স্বাভাবিক সময়ের পরেও কয়েক মিনিট ধরে যন্ত্রটি ভেতরে রাখা হয়েছিল, কিন্তু সেই অতিরিক্ত সময়ে তেমন কোনো ব্যথা দেওয়া হয়নি। তাতে কি হলো? ফলাফলে দেখা গেল দ্বিতীয় দলের রোগীরা যাদের অভিজ্ঞতাটি বেশিক্ষণ ধরে চলেছিল কিন্তু শেষটা কম বেদনাদায়ক ছিল, তারা পুরো অভিজ্ঞতাটিকে প্রথম দলের চেয়ে কম কষ্টকর বলে মনে রেখেছে। বেশি সময় কষ্ট পেয়েও কম কষ্টকর মনে রেখেছে। হ্যাঁ, এবং ভবিষ্যতে আবার পরীক্ষাটি করাতে কম অনাগ্রহী, কারণ তাদের স্মরণকারী সত্তা শেষের ভালো অনুভূতিটাকেই বেশি গুরুত্ব দিয়েছে, মোট কষ্টের সময়কালকে নয়। ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখার পরীক্ষাতেও একই ফল পাওয়া গেছে। এ তো অবিশ্বাস্য। তার মানে আমাদের স্মৃতি আমাদের অভিজ্ঞতার বিশ্বস্ত রেকর্ড নয়, বরং একটা সম্পাদিত ভার্সন যা পিক আর এন্ড দিয়ে তৈরি। একদম, একটা হাইলাইট রিলের মতো, পুরো সিনেমা নয়। এটা তো আমাদের ভালো থাকা বা হ্যাপিনেসের ধারণাকেও প্রভাবিত করার কথা। অবশ্যই করে। স্মরণকারী সত্তার এই বৈশিষ্ট্য আমাদের ভালো থাকার ধারণাকেও দুটো ভাগে ভাগ করে দেয়। একটা হলো জীবনের সার্বিক সন্তুষ্টি, লাইফ স্যাটিসফ্যাকশন, যা মূলত স্মরণকারী সত্তার মূল্যায়ন, সব মিলিয়ে আমার জীবনটা কেমন চলছে, মানে জীবনের গল্পটা কেমন। হ্যাঁ। অন্যটা হলো প্রতি মুহূর্তের অনুভূতি বা ভালো থাকা, এক্সপিরিয়েন্সড ওয়েলবিং, যা অভিজ্ঞতাকারী সত্তার জগৎ। এই মুহূর্তে আমি কেমন অনুভব করছি। এই দুটো সবসময় একরকম হয় না। যেমন আয় বাড়লে কি দুটোই বাড়ে? গবেষণা বলছে আয় বাড়ার সাথে সাথে জীবনের সন্তুষ্টি বাড়ে। মানুষ মনে করে তার জীবন ভালো চলছে, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। আমেরিকার ক্ষেত্রে যা ছিল প্রায় $৭৫,০০০ বার্ষিক আয়, মানে বেশ ভালো আয় আর কি, ওসকে বাদ আয়ের বৃদ্ধি দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তের অনুভূতি বা ইমোশনাল ওয়েলবিংকে তেমন একটা প্রভাবিত করে না। তার মানে অনেক বেশি আয় হয়তো আপনাকে জীবন নিয়ে সন্তুষ্ট ভাবতে সাহায্য করবে, কিন্তু প্রতিদিনের হাসি কান্না খুব একটা পাল্টাবে না। একদম। স্মরণকারী সত্তা আর অভিজ্ঞতাকারী সত্তার চাহিদা ভিন্ন। সবশেষে ক্যানেম্যানের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণার কথা না বললেই নয়, ফোকাসিং ইলিউশন বা মনোযোগের বিভ্রম। হ্যাঁ, এটা আমাদের প্রায় সবার ক্ষেত্রেই ঘটে। যখন আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর চিন্তা করি, সেটা হতে পারে আমাদের স্বাস্থ্য, আয়, সম্পর্ক বা এমনকি আবহাওয়া, তখন সেই বিষয়টাকেই আমরা জীবনের সুখ বা দুঃখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক বলে মনে করি। মানে একটা জিনিসের ওপর ফোকাস করলে সেটাই সব হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা অন্য সব ফ্যাক্টরকে ভুলে যাই।
ক্যালিফোর্নিয়ার মানুষরা কি মিডওয়েস্টার্নদের চেয়ে বেশি সুখী? এই প্রশ্নটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়, তাই না? ঠিক, যখন এই প্রশ্ন করা হয় বেশিরভাগ মানুষ ভাবে ক্যালিফোর্নিয়া আবহাওয়া কত ভালো, নিশ্চয়ই তারা বেশি সুখী হবে। তারা আবহাওয়ার ওপর ফোকাস করে। কিন্তু বাস্তবে যখন দুই অঞ্চলের মানুষের ভালো থাকার মাত্রা মাপা হয় তখন তেমন কোনো পার্থক্য পাওয়া যায় না, কারণ ভালো থাকা বা না থাকা আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেগুলোর কথা আমরা প্রশ্নটা শোনার সময় ভাবি না। তার মানে কোনো একটা জিনিস নিয়ে ভাবার সময় আমরা সেটার গুরুত্ব বাড়িয়ে ফেলি। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কি দাঁড়ায়? আমরা দেখলাম আমাদের চিন্তা দুটো ভিন্ন সিস্টেমে চলে। একটা দ্রুত, স্বয়ংক্রিয় কিন্তু ভুলপ্রবণ সিস্টেম 1, আর অন্যটা ধীর যুক্তি নির্ভর কিন্তু অলস সিস্টেম 2। আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে মানসিক শর্টকাট বা হিউরিস্টিক্স ব্যবহার করি, যা আমাদের অ্যাভেলেবিলিটি, রিপ্রেজেন্টেটিভনেস, অ্যাঙ্করিংয়ের মতো নানা বায়াসের দিকে ঠেলে দেয়। আমরা নিজেদের জ্ঞান ও দক্ষতার ব্যাপারে প্রায়শই অতিবিশ্বাসী হয়ে পড়ি, মানে হিনসাইড বায়াস, ইলিউশন অফ স্কিল এসব। ঠিক, লাভ ক্ষতির হিসাবে আমরা যুক্তির চেয়ে ক্ষতির ভয়কে বেশি গুরুত্ব দিই, মানে লস অ্যাভার্শন। এবং একই তথ্য ভিন্ন ফ্রেমে দেখলে ভিন্ন সিদ্ধান্ত নিই, মানে ফ্রেমিং। আর সবশেষে আমাদের জীবনকে অনুভব করে এক সত্তা, এক্সপিরিয়েন্সিং সেলফ, আর মনে রাখে ও সিদ্ধান্ত নেয় আরেক সত্তা, রিমেম্বারিং সেলফ, যে কিনা পিক আর এন্ড দিয়ে স্মৃতি তৈরি করে, সময়কালকে গুরুত্ব দেয় না। একদম। এই ধারণাগুলো শুধু মনোবিজ্ঞানের ক্লাসরুমের জন্য নয়, অর্থনীতি, ব্যবসা, চিকিৎসা, আইন, মার্কেটিং, পাবলিক পলিসি, এমনকি আমাদের দৈনন্দিন ব্যক্তিগত জীবনেও এর গভীর প্রভাব রয়েছে। সব ক্ষেত্রেই তো লাগছে। আমরা কিভাবে বিনিয়োগ করি, কাকে ভোট দিই, স্বাস্থ্য সংক্রান্ত কী সিদ্ধান্ত নিই, কিভাবে সন্তানদের মানুষ করি, সবকিছুর পেছনেই এই মানসিক প্রক্রিয়াগুলো কাজ করছে। নিজেদের চিন্তার এই সীমাবদ্ধতাগুলো, এই প্যাটার্নগুলো সম্পর্কে সচেতন হওয়াটাই হয়তো আরও একটু ভালো, আরও একটু যুক্তিসম্মত সিদ্ধান্ত নেয়ার দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সচেতন হওয়াটা জরুরি। এটা বোঝা জরুরি যে আমাদের ইনটুইশন বা সহজাত বিচারবুদ্ধি সবসময় নির্ভরযোগ্য নয়, বিশেষ করে যখন পরিস্থিতি জটিল হয় বা পরিসংখ্যানগত যুক্তির প্রয়োজন পড়ে। সত্যি ভাবনার বিষয়। এই জ্ঞানকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে সিস্টেম 1-এর দ্রুত কিন্তু ভ্রান্তিপ্রবণ চিন্তাকে সিস্টেম 2-এর ধীর কিন্তু যুক্তিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে আরও ভালোভাবে পরিচালনা করতে শিখতে পারি? হ্যাঁ, সেটাই প্রশ্ন। হয়তো সবসময় সিস্টেম 2কে খাটানো সম্ভব না, কিন্তু কখন থামা উচিত, কখন প্রশ্ন করা উচিত, কখন বাইরের দৃষ্টিভঙ্গি বা ডেটা খোঁজা উচিত, এই বোর্ডটা তৈরি করাই আসল চ্যালেঞ্জ। ঠিক, অনেক কিছু ভাবার অবকাশ রেখে গেলেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।